আমলারা কি ভয় পাচ্ছেন? আমলাদের মুখ গোমরা কেন? বা সরকারও কি আমলাদেরকে ভয় দেখাচ্ছে? তারা যদি ভয় পেয়ে থাকে, তারা পরিবেশ থেকে ভয় পাচ্ছেন, আবার সরকারও কি তাদেরকে ভয় দেখাচ্ছে? নানান আমাকে বলেছে আপনাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যে কেউ আপনার খোঁজ পাবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির কার্যক্রম দেখে দেশে হারা হয়ে পড়েছে আওয়ামী লীগ সরকার। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরবো। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত বিএনপির বয়ে কাঁপছে সরকার। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাহেদ স্যার অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনারা জাহেদ স্যারের সেই আলোচনাটি শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে কি শেষ পর্যন্ত দেউলিয়া হতে চলেছে সরকার? তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে জাহেদ স্যারের সেই বিশ্লেষণটি শুনে নেই কিভাবে শেষ পর্যন্ত বিএনপির জন্য সুখবর আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমলারা কি ভয় পাচ্ছেন? আমলাদের মুখ গোমরা কেন? বা সরকারও কি আমলাদেরকে ভয় দেখাচ্ছে? তারা যদি ভয় পেয়ে থাকে, তারা পরিবেশ থেকে ভয় পাচ্ছেন, আবার সরকারও কি তাদেরকে ভয় দেখাচ্ছে? নানান রকম প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেয়েছে গত কয়েকদিন থেকে। কারণটা হচ্ছে, প্রধানমন্ত্রী সম্প্রতি একটা আমলাদের অনুষ্ঠানে গিয়েছিলেন। এই আমলারা এই সরকারকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে যেহেতু তাদের জনভিত্তি নাই, তাই এই পুলিশ প্রশাসন বা যে বেসামরিক প্রশাসন, সেই প্রশাসনই তাদেরকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে প্রধান রোল প্লে করেছে, আমরা জানি। কিন্তু সেখানেই প্রধানমন্ত্রীর দুটো হেডলাইন আমি একটু পড়ি। উনি একটা অনুষ্ঠানে গেছেন, তাদের একটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সেখানে উনি একটা হেডলাইন হচ্ছে এরকম, সবার মধ্যে মনমরা মুখ গোমরা ভাব কেন? আরেকটা হেডলাইন হচ্ছে এরকম, একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না প্রশাসনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। আপনি কাউকে যখন এই কথাগুলো বলেন, সেটার কিন্তু একটা খুব বড় গুরুত্ব আছে। এবং একটা ফর্মাল মিটিংয়ে আসবো আমি ওই জায়গায়, সরকার আমলাদের প্রতি কি আস্থা রাখতে পারছে না সেই রকম একটা প্রশ্ন, বা আমলাদেরকে তীব্র বা ভয়ঙ্কর শাস্তির ভয় দেখিয়ে সরকার চেষ্টা করছে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে, সেরকম একটা ঘটনা ঘটলো কিছুদিন আগে। আমি ওইটা করেই এই প্রধানমন্ত্রীর এই উক্তিগুলো নিয়ে আলোচনায় আসব। আমাদের মনে থাকার কথা যে একটা রিপোর্ট করেছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের যে প্রকল্প মূল্যায়ন বিভাগ, তারা আমাদের যে বর্তমান যে বিদ্যুৎ ব্যবস্থা আছে সেটাকে লুটেরা সিস্টেম বলেছিলেন। ইনফ্যাক্ট ওই কথাটা আমরা আমাদের সোসাইটিতে বিশেষজ্ঞরা যারা একটু বোঝেন, যারা একটু সচেতন নাগরিক, তারা প্রত্যেকে বলছিলেন যে ভাড়াভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেই ক্যাপাসিটি চার্জের নামে যা করা হয়েছে বছরের পর বছর, ইনফ্যাক্ট এটা এখন 1 দশকের বেশি হয়ে গেছে, সেটা একটা লুটেরা মডেল। সরকার তার কিছু অলিগার্ককে বেসুমার টাকা বানানোর জন্য এইটা করেছে, যেটা আলটিমেটলি আমাদের জনগণের ভবিষ্যৎ ধ্বংস করেছে। এমনকি আমাদের রিজার্ভের যে ক্রাইসিস আজকে হচ্ছে, তার পেছনে খুব সিরিয়াসলি এটা জড়িত আছে। সো ওরকম একটা রিপোর্টে কিছু কথাবার্তা বলা হয়েছিল, লুটেরা মডেল কথাটা বলা ছিল। পরবর্তীতেই সরকার এটা প্রত্যাহার করে এবং এটা ভুলে চলে এসছে, এটা একটা কলামের অংশ, এটা এখানে যাওয়ার কথা ছিল, নানান কথাবার্তা বলে, কিন্তু তাতেও শেষ হয়ে যায়নি। আমি একটা রিপোর্টের অংশ পড়ি, সেটা হচ্ছে বিদ্যুৎ খাত নিয়ে প্রতিবেদন, উপসচিবের পর অতিরিক্ত সচিব বরখাস্ত। আমরা যখন এই ঘটনাটা ঘটলো, তখন যেটা করা হয়েছিল যে এটার সাথে যিনি উপসচিব ছিলেন তাকে প্রথম সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, পরে পুরো বরখাস্ত করা হয়েছে। পরে এটার সাথে, এটার নাম হচ্ছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে মাহিদুর রহমান, তাকেও ইনফ্যাক্ট অতিরিক্ত সচিবকেও চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা, উপসচিবকে পুরোপুরি বরখাস্ত করা হয়েছে, তারপরে অতিরিক্ত সচিবকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এত তড়িৎ, এত বড় পদক্ষেপ নেওয়া একটা জিনিস আমাদের কাছে হয়তো মেসেজ দেয়, সেটা হচ্ছে সরকারের মধ্যে ভীতি আছে যে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, যেটা সরকারের, কারণ সরকারেরই একটা প্রতিষ্ঠান যখন বলে ক্যাপাসিটি চার্জ ভিত্তিক যে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা লুটেরা মডেল, এবং এই সরকার কয়েকটা জায়গা থেকে তার অলিগার্কদের হাতে যে টাকা তুলে দিয়েছে, একটা হচ্ছে মেজর প্রকল্পগুলো থেকে, একটা হচ্ছে ব্যাংক থেকে লুট করা, আরেকটা হচ্ছে এই বিদ্যুৎ খাত। এবং এই বিদ্যুৎ খাতে আমি একটা কথা প্রায় সময় বলি, সেটা অ্যাপারেন্টলি আইনি পথে হয়েছে, কারণ আপনি একটা আইন করে এই কাজটা করেছে। সো এরকম থলের বেড়াল যখন সরকারের মধ্যে থেকে কেউ বের করে দেয়, সেটা সরকারকে তীব্র সংকটে ফেলার কারণ আছে।
ফলে সরকার হয়তো ভয় পাচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে সচিবরা কেউ আমলারা কেউ তাদের অবস্থান পরিবর্তন করে ফেলছেন কিনা, তারা সরকারের প্রতি এমন কিছু করেন কিনা যেটা সরকারকে চরম বিপদে ফেলবে। সুতরাং সরকার এই ভয় যে পাচ্ছে তার প্রমাণ হচ্ছে আপনি খুব দ্রুত এই দুজন মানুষকে বরখাস্ত করেছেন, খুব দ্রুত করেছেন। উপসচিবকে পুরোপুরি বরখাস্ত করেছে, অতিরিক্ত সচিবকেও সাময়িক, এবং আমরা ধারণা করতে পারি যে তাকেও দেবে, পুরোপুরি বরখাস্ত করা হবে। ইনফ্যাক্ট আপনি প্রচণ্ড রকম বল প্রয়োগ করতে পারেন, আপনি বিভৎস সব অ্যাকশান নিতে পারেন। এই সরকার তো ক্ষমতায় টিকে আছে এটা দিয়ে, জনগণের ওপরও তাই করে। আমার উপরে খুব এক্সট্রিম কিছু মানুষের উপরে, শিশু, নারী, বয়স্ক মানুষের উপরে কতগুলো পদক্ষেপ নিয়ে আপনি দেখান যে আমি আসলে তোমাকে খেয়ে ফেলতে পারি, সুতরাং তুমি আমার বিরুদ্ধে আন্দোলন করো না। ঠিক একই রকম একটা কাজ আসলে এই আমলাদের বিরুদ্ধে করা হলো, অন্য সব আমলাকে মেসেজ দেওয়ার জন্য, নির্বাচনকে সামনে রেখে তারা যাতে সরল পথে চলে, সিরাতুল মুস্তাকিম হয়ে যায়, সরকার যে পথ দেখায় সে পথে চলে। সুতরাং সরকারের মধ্যে কোথাও না কোথাও একটা ভীতি আছে। এবার আমি আসি, প্রকাশ্যে প্রধানমন্ত্রী বলছেন একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না। এই হেডলাইনটা একটু পড়ি। উনি বলছেন একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে। আমরা আসলে কাকে ভয় পাবেন না বলি, আমাদের প্রচুর এক্সপেরিয়েন্স আছে। যেমন ধরুন ওটিতে রোগীকে নেওয়া হয়েছে, প্রায় ডাক্তাররা তাদেরকে সান্ত্বনা দেন, নার্সরা সান্ত্বনা দেন যে না ভয়ের কিছু না, এটা সামান্য ব্যাপার। মানে ভয়ের কিছু নেই কথাটা বলা মানে হচ্ছে এটা ভয়ের কিছু আছে, ভয়ের কিছু আছে, এটার মানেই তাই। সুতরাং তখনই আমরা এই কথাগুলো বলি। সুতরাং প্রধানমন্ত্রী প্রকাশ্যে আমলাদেরকে এই কথাগুলো বলছেন যেটা জনগণের কাছেও আসছে, তাতে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝি, তারা ভয়ে আছেন, দ্বিপাক্ষিক ভয়। ওই যে বললাম একবার সরকার তাকে প্রচণ্ড হুমকির মধ্যে রেখেছে, তার মতো চলতে হবে। আবার এখানে আন্দোলন সংগ্রামের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে উনি আন্দোলন সংগ্রাম করতে হবে সেই জিনিসটা, মানে বিরোধীরা আন্দোলন সংগ্রাম করছে সেটাকে দেখে যাতে আবার তারা ভয় না পায়। তার মানে সরকার বা সরকারের সর্বোচ্চ যে মানুষটা, তারও মনে হচ্ছে বিরোধীরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেটা এদের মধ্যে ভয় তৈরি করতে পারে যে সরকার তো পড়ে যাবে। সুতরাং তারা তাদের আগে যেভাবে সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বস্ব দিয়ে কাজ করছিল সেভাবে আর কাজ নাও করতে পারে বা করবে না। যদিও উনি আন্দোলনকে তুচ্ছ করা, এটা সামান্য আন্দোলন, কিন্তু ঘুরে ফিরে মূল জায়গাটা প্রধানমন্ত্রী অ্যাড্রেস করছেন প্রকাশ্যে। কতটা সঠিক সিদ্ধান্ত হয়েছে আমি জানি না, কারণ তাদেরকে পার্সোনালি কাউকে বলানো আর একটা সভাতে বলা, যেটা জনগণ সেটা দেখছে, এটা ইনফ্যাক্ট এই মেসেজ জনগণকে দিয়ে দিল যে সচিবরা ভয় পাচ্ছেন, সত্যি তাই। এবং সচিবরা মুখ গোমরা করেও আছেন। প্রধানমন্ত্রী বলছেন একটা কথা মনে রাখবেন, আমাদের মহান যুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি তাদের মনের বৈরিতা এখনও কেটে যায়নি, কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। সেজন্য এই মুখ গোমরা করে থাকা আমি দেখতে চাই না, সবাইকে হাসি খুশি দেখতে চাই। যে কোনো সমস্যা আসবে সেটা মোকাবিলা করার মতো মনোবল দরকার হয়, শক্তি দরকার হয়, সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। আবারও তার মানে এবার হচ্ছে বিদেশিরা যা করছে, যারা সমর্থন করেনি তারা এখনও সেইটা ধরে রেখেছে। ওই বলেছি আসলে এই কথাটা ঠিক না। এই মুহূর্তে আমেরিকা ইলেকশন নিয়ে কথা বলছে বলছে, চায়নার কথা বহুবার বলেছে, চায়নার সাথে বিরাট দহরম মহরম, যদিও চায়না ইভেন 15ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করেছে সপরিবারে প্রধানমন্ত্রীর পরিবার হত্যাকাণ্ড পর্যন্ত স্বীকৃতি দেওয়ার জন্য। চায়না ওনারা দেখবেন না এখন, এটাই খুব স্বাভাবিক, কারণ চায়না এখন এই সরকারকে মেনে নিয়েছে এবং আবারও না অনন্তকাল এই সরকার থাকবে সেটা মেনে নেবে। যাই হোক, সো বিদেশিদের কথা বলছেন, বিদেশিদের চাপ আসছে এবং গোমরা মুখ দেখছেন প্রধানমন্ত্রীর সামনে বসে। পুরস্কার দেওয়ার একটা অনুষ্ঠান ছিল, এমনকি যারা পুরস্কার পেয়েছে তারাও গোমরা মুখ করে বসে আছে, এরকম কথা উনি বলেছেন। তার মানেটা হচ্ছে প্রশাসনের মধ্যে ভীষণ রকম অস্বস্তি এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যে কেউ আপনার খোঁজ পাবে না। বাংলাদেশে সেরকম জায়গা এখন সৃষ্টি হয় নাই যে আমাকে নিয়ে গেলে বাংলাদেশের মানুষ খুঁজে বের করবে না, আমি তারপরেও যাব। এমনকি আমি যখন এয়ারপোর্টে যেতে যাই তখন অনেক টেলিফোন যে আপনি আসেন না, এই করবে সে। আমি বললাম না, আমি যাবই। আমি তো জোর করে ফেরত এসেছি। আর যারা পালিয়ে গেছে, যাদের নেতা 10টা অস্ত্র মামলার আসামি, গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ আমাদেরকে যারা হত্যা করেছে, আমাদের নেতা কর্মী এবং আমাকে যারা হত্যা করার চেষ্টা করেছে, যারা মানি লন্ডারিং কেস, দুর্নীতি,
সেই পাওয়ার প্ল্যান্টের দুর্নীতি, সড়কের দুর্নীতি, যার বিরুদ্ধে আমেরিকার FBI এসে সাক্ষী দিয়ে গেছে, যে সাক্ষীতে ওই তারেক জিয়া সাজাপ্রাপ্ত, সেই সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির বিএনপির যে সংগঠন, সেই সংগঠনের 7 অনুচ্ছেদেই আছে, 7ই বোধ হবে, যে কোনো সাজাপ্রাপ্ত আসামি তাদের চেয়ারম্যান হতে পারবে না। আর ওই দল, ওই সাজাপ্রাপ্ত আসামি মা খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, আর তার ছেলে তারেক জিয়া এই খুন, অস্ত্র চোরাকারবারি, মানি লন্ডারিং, দুর্নীতি মামলার আসামি, যেখানে আমেরিকা পর্যন্ত যার ভিসা দেয়নি, ভিসা বাতিল করে দিয়েছে এবং যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে, সেই আসামি যার দলের নেতা, তাদের মুখে বড় বড় কথা যে তারা নাকি, আমরা নাকি পালানোর পথ পাবো না। আরে তোরা তো পালাই আছিস। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির জন্য বিশাল সুখবর আসতে চলেছে, এবং সেই সাথে বিএনপির পক্ষে আমেরিকা এবং যুক্তরাষ্ট্র যেভাবে কাজ করতে শুরু করেছে এবং সেই সাথে জাতিসংঘ থেকে আওয়ামী লীগের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বিএনপির জন্য মহা সুসংবাদ আসতে চলেছে। এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সকল নেতাকর্মীদেরকে নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলোতে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো শুনে এবং জাহের স্যারের এই আলোচনাটি শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।